কে তুই? রোহন শুধু আমার, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি। তুই ওকে করে ধরে পাবি না। আমি থাকতে রোহনকে তুই কোথাও নিয়ে যেতে পারবি না। দেখে তুই রোহনকে কি করে বাঁচাস। আর মাত্র 2 ঘন্টা, তারপরে অমাবস্যা। রোহনকে তো আমি আমার সাথে নিয়েই যাব। আমি থাকতে রোহনের তুই কোনো ক্ষতি করতে পারবি না। রোহন, রোহন তুমি বাঁচো। রোহন তুমি উঠতে হবে। রোহন বাঁচাতে পারবো না। ওঠো রোহন, ওঠো। আন্টি, আন্টি সিঁদুর দেন, সিঁদুর দেন আন্টি, সিঁদুর দেন। সিঁদুরটা পড়াও। রোহন, পড়াশোনা তোকে পারতেই হবে, তোকে পারতেই হবে। পড়া রোহন, পড়া। তুমি পড়াও, পড়াও, পড়া রোহন, পড়া রোহন, পড়াও। রোহন তুমি পড়াও। রোহন তুমি পড়াও, পড়াও। রোহন পড়াও, পড়াও। কি রে, কাল তো বলছিলি ভূত পেতে বিশ্বাস করিস না, আমরা নাকি চিটিংবাজ। আজ সকাল হতে না হতে আমার কাছে চলে এসেছিস যে? আমি আসতে চাইছিলাম না, আমার বাবা মা আমাকে জোর করে নিয়ে এসছে। ওর কথা বাদ দাও, একটু দেখো না মা, কালকে ও হাত নিয়ে অদ্ভুত আচরণ করছিল। বস। তোর হাতে যেটা হয়েছে এটা তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, একটা ভয়ঙ্কর আত্মা তোকে টার্গেট রেখেছে। যে কোনো সময় তোকে অ্যাটাক করতে পারে। হাট! যত সব আবল তবল কথাবার্তা, এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না। হয় তোমার শিরার প্রবলেম, না হলে নার্ভের সমস্যা হতে পারে, এর বেশি কিছু না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমি ছাড়বো না। ধরো ওকে।
আলিয়া, এই ওর কি হয়েছে? খবরদার, তুই ওর কাছে যাবি না। এই সুমন, আলিয়ার কি হয়েছে? জানেনি ভাই, ক্লাস চলতে চলতে হঠাৎ প্রফেসরের গলা টিপে ধরে। আমরা কোনো রকমে ছাড়িয়ে ওখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে আবার ডাক্তারের গলা টিপে ধরেছিল। এইসব দেখে আমরা এখানে নিয়ে আসলাম। তোকে আমি চাইবো না, ওকে আমি শেষ করে দিব। ওকে আমি চাইবো না। আলিয়া, কে বলেছিল গায়ে হাত দিতে? তোকে তো আগেই বারণ করেছিলাম, ওর গায়ে হাত দিবি না। আরে ও তো তোমার গলা টিপে ধরেছিল, ওই জন্য তো তোমাকে আমি ছাড়াবার চেষ্টা করলাম। হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম পল্লীগ্রাম টিভির রহস্যময় কালা জাদু নাটকের তৃতীয় পর্ব। গ্রামের কুসংস্কার, অলৌকিক ঘটনা এবং রহস্য ঘেঁষা আধিভৌতিক আবেশ নিয়ে নির্মিত এই নাটকটি প্রথম পর্ব থেকেই দর্শক মহলে দারুণ চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি করেছে। কালা জাদু নাটকের আগের পর্বগুলোর ভয়াবহ ও নাটকীয় ঘটনার পর তৃতীয় পর্বে এসে গল্পটি এখন কোন চরম পরিণতি ও উন্মোচনের দিকে মোড় নিতে যাচ্ছে তা নিয়েই আজ বিশ্লেষণ করা যাক। প্রথমেই নাটকের মূল বিষয়বস্তু ও পটভূমি বিবেচনা করা যাক। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে আধুনিক মনস্ক তরুণ রহন এবং তার জীবনে ঘটে যাওয়া এক অশুভ ও অলৌকিক চক্রান্ত। ঘটনাচক্রে একটি পিকনিক ও অলৌকিক সংকেত থেকে রহনের জীবনের মোড় ঘুরতে থাকে। আধুনিক যুগের ছেলে হিসেবে রহন কখনোই ভূত, প্রেত কিংবা কালা জাদুতে বিশ্বাস করত না, কিন্তু অতিপ্রাকৃত শক্তির অদৃশ্য ছায়া যখন একে একে তাকে ও তার চারপাশের মানুষদের গ্রাস করতে শুরু করে, তখন তার চিরচেনা বাস্তবতার সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। নাটুরের গভীর বিশ্লেষণ করলে দেখা যায় এখানে মূলত তিনটি প্রধান মনস্তাত্ত্বিক ও অলৌকিক উপাদান কাজ করছে। প্রথমত, অতীত পাপের খেসারত; দ্বিতীয়ত, কালা জাদুর অন্ধকার শক্তি ও আত্মা ভর করা; এবং তৃতীয়ত, অপূর্ণ প্রেম ও প্রতিশোধের বিষাক্ত আগুন। নাটকের পেছনের ইতিহাস ঘাটলে জানা যায় যে আজ থেকে ৩ বছর আগে রহন এবং মাম্পি একই কলেজে পড়ত। মাম্পি রহনকে অন্ধের মতো ভালোবাসত এবং তার মন পাওয়ার জন্য ব্যাকুল ছিল, কিন্তু রহন কেবল তাকে বন্ধু হিসেবেই দেখত এবং তার ভালোবাসার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে। ভালোবাসা প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে মাম্পির ভেতরে এক ধরনের অবসেসিভ বা উন্মাদনা তৈরি হয়। অন্যদিকে রহনের এক বন্ধু সূর্য মন থেকে মাম্পিকে চাইত, কিন্তু কোনোভাবে তাকে কাছে পাচ্ছিল না। সূর্যের অন্যায় প্ররোচনায় এবং এক প্রকার অসচেতন ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে রহন মাম্পিকে হোস্টেলের পেছনের বাগানে ডেকে পাঠায়। রহনের ডাক পেয়ে মাম্পি সরল বিশ্বাসে সেখানে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর রহনের বদলে সূর্যের মুখোমুখি হয় সে। সূর্য বলপূর্বক মাম্পির ওপর নির্মম নির্যাতন চালায় এবং তাকে চিরতরে গুম করে দেয়। এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার পর থেকে মাম্পির কোনো খোঁজ পাওয়া যায় না এবং পরবর্তীতে সূর্য নিজেও রহস্যজনকভাবে জলে ডুবে মারা যায়। কিন্তু গল্পের আসল মোড় ঘটে মাম্পির মৃত্যুর পর। মাম্পির আত্মা শান্ত হতে পারেনি, বরং অপূর্ণ ভালোবাসা, প্রতারণা আর গভীর প্রতিশোধের তীব্র বাসনা তাকে এক ভয়াল পেতাত্মায় পরিণত করে। মাম্পির এই ক্ষুব্ধ আত্মা কেবল রহনকেই তার নিজের করে পেতে চায়। যে রহনকে সে জীবিত অবস্থায় পাননি, মৃত্যুর পর কালা জাদু এবং অন্ধকারের শক্তিকে কাজে লাগিয়ে তাকে নিজের জগতে টেনে নিয়ে যাওয়াটাই তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। মাম্পির আত্মার রহনের শরীরে বারবার ভর করে, তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ওপর আক্রমণ চালায় এবং তাকে বিয়ে করার সব প্রচেষ্টা ব্যর্থ করতে উদ্যত হয়। যখন গ্রামের এক অভিজ্ঞ রহস্যময় তান্ত্রিক এই ঘটনার নেপথ্য সত্য উদ্ঘাটন করেন, তখন জানা যায় যে রহনকে বাঁচাতে হলে অমাবস্যার আগেই তার বিয়ে সম্পন্ন করতে হবে, অন্যথায় মাম্পির আত্মা তাকে পুরোপুরি গ্রাস করে চিরতরে নিয়ে যাবে।
একদিকে অমাবস্যার রাত ঘনিয়ে আসার আতঙ্ক, অন্যদিকে মাম্পির ভৌতিক আক্রমণ। এই চরম উত্তেজনার মধ্যেই রহনের এক শুভাকাঙ্ক্ষী মেয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে রহনকে বাঁচাতে বিয়ের মণ্ডপে বসে। বিয়ে চলাকালীনই মাম্পির ক্ষুব্ধ আত্মার তাণ্ডব শুরু করে। চারপাশের বাতাস বিষাক্ত হয়ে ওঠে এবং শুরু হয় বাঁচা মরার এক চরম লড়াই। নাটকের দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তে দেখা গেছে অমাবস্যার ঠিক আগের মুহূর্তে সিঁদুর পরানোর লগ্নে মাম্পির আত্মা সর্বশক্তি দিয়ে আক্রমণ চালিয়েছে। রক্ত হিম করা সেই দৃশ্য এবং অমাবস্যার ঘনঘটা নাটকের তৃতীয় পর্বের জন্য বহু প্রশ্নের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে তৃতীয় পর্বে যে সমস্ত শিহরণ জাগানো দৃশ্য ও অনাকাঙ্ক্ষিত মোড় দেখা যেতে পারে তার একটি সুসংবদ্ধ রূপরেখা বিশ্লেষণ করা হলো। তৃতীয় পর্বের শুরুতে দেখা যাবে সিঁদুর পরানোর সেই চরম মুহূর্তের নাটকীয়তা। তান্ত্রিকের পবিত্র মন্ত্র এবং মাম্পির পেতাত্মার আসরিক শক্তির মুখোমুখি সংঘর্ষে বাসরঘর ও বিয়ের মণ্ডপ লণ্ডভণ্ড হয়ে যাবে। তান্ত্রিক তার সমস্ত কালাজাদু নিরোধক শক্তি এবং আত্মরক্ষার কবচ ব্যবহার করে মাম্পির আত্মাকে ঠেকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালাবেন। মাম্পির প্রচণ্ড চিৎকার এবং ঘরের আলো ছায়ার রহস্যময় খেলায় এক চরম আতঙ্কের পরিবেশ তৈরি হবে। নববধূ প্রতিজ্ঞা করবে যে সে কোনোতেই রহনের ক্ষতি হতে দেবে না এবং তান্ত্রিকের নির্দেশ মতো সিঁদুর ছোঁয়ানোর চেষ্টা চালিয়ে যাবে। তবে অমাবস্যার রাত হওয়ার জন্য মাম্পির অন্ধকার শক্তি থাকবে চরমে। মাম্পি তান্ত্রিকের তৈরি সুরক্ষা বলয় ভেঙে ফেলার চেষ্টা করবে এবং একের পর এক পরিবার ও সদস্যকে কাবু করার চেষ্টা করবে। রহন সেই মুহূর্তে নিজের চেতনার সাথে লড়াই করতে থাকবে। একদিকে মাম্পির আত্মা তাকে টেনে নিয়ে যেতে চাইবে, অন্যদিকে নিজের জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার তীব্র আকুতি কাজ করবে। রহস্যের আসল জট খুলবে যখন জানা যাবে যে মাম্পির এই অশুভ আত্মা কি কেবল একাই প্রতিশোধ নিচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কাল জাদুকরের হাত রয়েছে। তৃতীয় পর্বের নতুন এক চমক হিসেবে উন্মোচিত হতে পারে যে ৩ বছর আগে সূর্য শুধু একাই অপরাধ করেনি, কিংবা সূর্যের মৃত্যুর ঘটনাটি সাধারণ কোনো দুর্ঘটনা ছিল না। গ্রামে বসবাসকারী কোনো কুচক্রী তান্ত্রিক বা শত্রু মাম্পির অতৃপ্ত আত্মাকে বশ করে কালা জাদুর মাধ্যমে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করতে চাইছে। রহনের পরিবারের কোনো পুরনো শত্রু বা গোপন কোনো প্রতিহিংসা এই কালা জাদুর পেছনে ইন্ধন যোগাচ্ছে কিনা তৃতীয় পর্বে সেই সত্যটি ধীরে ধীরে সামনে আসবে। তান্ত্রিক যখন মাম্পির আত্মাকে বন্দী করার জন্য বিশেষ যজ্ঞ ও তান্ত্রিক ক্রিয়া শুরু করবেন, তখন মাম্পির আত্মা তার করুণ ও যন্ত্রণাদায়ক অতীতের স্মৃতিগুলোকে রহনের চোখের সামনে ভাসিয়ে তুলবে। রহন দেখতে পাবে কিভাবে সেদিন তার অজান্তে ডাকার কারণে একটা নিষ্পাপ মেয়ের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। রহনের মনে গভীর অপরাধবোধের সৃষ্টি হবে। মাম্পির আত্মা কান্নায় ভেঙে পড়ে রহনকে বলবে যে সে কখনো রহনের ক্ষতি চায়নি, সে শুধু রহনের সাথে চিরকাল থাকতে চেয়েছিল। এই আবেগময় ও রহস্যময় পরিস্থিতিতে রহন মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, যা মাম্পির আত্মাকে আরও শক্তিশালী করে তুলবে। অন্যদিকে নতুন বউ এবং পরিবারের সদস্যরা বুঝতে পারবে যে কেবল ভয় বা তান্ত্রিক শক্তি দিয়ে মাম্পির আত্মাকে শান্ত করা যাবে না, তাকে মুক্তি দিতে হলে আসল সত্য উন্মোচন করতে হবে এবং মাম্পির অবমাননার বিচার নিশ্চিত করতে হবে। তৃতীয় পর্বে দেখা যাবে রহন এবং নববিবাহিত স্ত্রী তান্ত্রিককে সাথে নিয়ে হোস্টেলের সেই পুরনো অন্ধকার বাগান এবং যেখানে মাম্পির দেহ লুকিয়ে রাখা হয়েছিল সেই লুকানো স্থানে পৌঁছবে। সেখানে লুকানো মাম্পির কোনো শেষ স্মৃতিচিহ্ন বা তার ব্যবহৃত কোনো বস্তুর মাধ্যমে তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু অমাবস্যার শেষ প্রহরে মাম্পির আত্মা তার চূড়ান্ত রূপ ধারণ করবে। রহনকে নিজের সাথে পাতালপুরী বা অন্ধকারের জগতে টেনে নিয়ে যাওয়ার জন্য এক ভয়ঙ্কর লড়াই শুরু হবে। তান্ত্রিক তার জীবনের শেষ শক্তি দিয়ে রক্ষা কবচ তৈরি করবেন। এই লড়াইয়ের সময় আগুনে বা অলৌকিক আলোয় পুরো স্থান উদ্ভাসিত হবে। রহনের স্ত্রী নিজের ভালোবাসা ও আত্মত্যাগের পরিচয় দিয়ে মাম্পির আত্মার মুখোমুখি দাঁড়িয়ে আত্মাকে বোঝানোর চেষ্টা করবে যে জোর করে কাউকে কাছে পাওয়া যায় না, মুক্তিতেই শান্তি। তৃতীয় পর্বের চূড়ান্ত দৃশ্যে দেখা যেতে পারে এক মহানাটকীয় সমাপ্তি। মাম্পির আত্মা কি তান্ত্রিকের আগুনে ছাই হয়ে ধ্বংস হয়ে যাবে, নাকি রহন তার ভুলের জন্য ক্ষমা চেয়ে মাম্পির আত্মাকে পরম শান্তিতে মুক্ত করবে, নাকি কালা জাদুর মায়াজাল ছিন্ন করে রহন নতুন জীবন শুরু করতে পারবে, কিন্তু পেছনে থেকে যাবে এক চিরন্তন রহস্যের ছায়া। এই সমস্ত উত্তর ও শিহরণ জাগানো ঘটনার মধ্য দিয়েই গড়ে উঠবে তৃতীয় পর্বের প্রতিটি দৃশ্য। নাটকটি মূলত আমাদের সমাজের লোকজ বিশ্বাস, কালা জাদুর আতঙ্ক এবং মানুষের মধ্যকার পাপ ও অনুশোচনার মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে।
কালা জাদু নাটকের প্রতি মুহূর্তের টুইস্ট ও টার্ন দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রিনের সামনে ধরে রাখার মতো এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। রহনের বিয়ের সেই তপ্ত মণ্ডপে তৈরি হয় এক শ্বাসরুদ্ধকর ও থুমথুমে পরিবেশ। অমাবস্যার অন্ধকার তিথি যত ঘনিয়ে আসছে, চারপাশের অতিপ্রাকৃত এবং অমঙ্গলজনক বাতাসের দাপট ততই মারাত্মক রূপ ধারণ করছে। বাসর ঘরের ভেতরের প্রদীপগুলো হঠাৎ করেই দপ করে জ্বলে উঠে আবার নিভে যায়। তান্ত্রিক নিজের সিদ্ধ আসন থেকে উঠে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকেন এবং ধুনোর ধোঁয়া দিয়ে পুরো ঘরটা ঢেকে দেন। কিন্তু মাম্পির আসরিক ক্ষমতা ততক্ষণে তান্ত্রিকের বেঁধে দেওয়া সাধারণ সীমানাকে ধূলিসাৎ করে দেওয়ার মতো শক্তি সঞ্চয় করে ফেলেছে। রহনের চোখ দুটি পুরোপুরি লাল হয়ে ওঠে, শরীরের রগগুলো ভেসে ওঠে কালচে রঙে। তার মুখ থেকে বের হতে থাকে এক কর্কশ ও অমানসিক কণ্ঠস্বর, যা কোনো সাধারণ মানুষের হওয়া সম্ভব নয়। রহনের নতুন বধূ থরথর করে কাঁপতে থাকলেও তার হাতের সিনুর কৌটোটি শক্ত করে ধরে রাখে। সে জানে এই মুহূর্তে একটু ভয় পেলেই রহনের প্রাণ পাখি চিরতরে উবে যাবে। তান্ত্রিক চিৎকার করে আদেশ দেন সিঁদুরটা রহনের কপালে নয়, বরং বাড়ির প্রধান ফটকে এবং রহনের বুকের ওপর লেপে দিতে, যাতে প্রেতাত্মা রহনের রক্ত মাংসের শরীরে ভর করার ক্ষমতা হারিয়ে ফেলে। বধূটি সাহসে ভর করে এক পা এগিয়ে যেতেই রহনের শরীরটা শূন্যে ভাসতে শুরু করে। পুরো ঘরের আসবাবপত্র বাতাসে উড়তে থাকে এবং একে একে আয়নাগুলো বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায়। মাম্পির আত্মা রহনের মুখ দিয়ে উচ্চস্বরে হেসে ওঠে। সেই হাসির শব্দে ঘরের অন্য সদস্যদের কান দিয়ে রক্ত বেরিয়ে আসার উপক্রম হয়। আত্মাটি হুমকি দিয়ে বলতে থাকে এই সিঁদুর বা বিয়ের কোনো পবিত্রতা তাকে থামাতে পারবে না, কারণ রহনের ওপর আজ থেকে ৩ বছর আগে যে অভিশাপ ও বিশ্বাসের আঘাত লেগেছিল তা কোনো মর্তের রক্ত বা সিঁদুর মুছে ফেলতে পারবে না। তান্ত্রিক বুঝতে পারেন যে কেবল সাধারণ তান্ত্রিক মন্ত্র দিয়ে মাম্পির এই অসীম ক্ষোভ ও আসরিক প্রতিশোধের আগুন নেভানো সম্ভব নয়। তিনি অমাবস্যার কালিকা চক্র আঁকতে শুরু করেন মেঝের ওপর। নিজের আঙুল কেটে তা থেকে তাজা রক্ত ঢেলে দেন চক্রের মাঝখানে। ঠিক এই মুহূর্তে রহনের মা হঠাৎ বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। দেখা যায় মাম্পির আত্মা কেবল রহনকেই নয়, বরং পুরো পরিবারকে একের পর এক মানসিকভাবে ধ্বংস করার পাতারা করছে। রহনের বাবা নিজের স্ত্রীকে বাঁচাতে গেলে তিনিও এক অদৃশ্য ধাক্কায় দূরে ছিটকে গিয়ে দরজার সাথে ধাক্কা খান। চারপাশের এই ভয়াবহ তাণ্ডবের মাঝেও বধূটি মন্ত্র উচ্চারণের সাথে সাথে রহনের কপালে সিঁদুরের লাল দাগ এঁকে দিতে সক্ষম হয়। সিঁদুরের স্পর্শ পাওয়া মাত্রই রহনের ভাসমান শরীরটা বিকট শব্দে মেঝের ওপর আছড়ে পড়ে এবং রহন জ্ঞান হারিয়ে ফেলে। তবে খেলা সেখানেই শেষ হয় না। ঘরের প্রদীপগুলো স্বয়ংক্রিয়ভাবে আবার জ্বলে উঠলেও ধোঁয়ার ঘন আস্তরণের ভেতর থেকে ফুটে ওঠে এক কালচে ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিটি তান্ত্রিকের দিকে আঙুল তুলে এক অদ্ভুত বার্তা দেয়। বোঝা যায় যে মাম্পির আত্মাকে অন্য কোনো অদৃশ্য চালিকা শক্তি পিছন থেকে নিয়ন্ত্রণ করছে। তান্ত্রিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। তিনি ধ্যানের গভীরে গিয়ে উপলব্ধি করতে পারেন যে মাম্পি একা এই কালা জাদুর ছক সাজায়নি। যে তান্ত্রিক বা কালা জাদুকর মাম্পির আকাল মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মাকে প্রথম বশ করেছিল, সে আজ রাতে রহনের পুরো বংশ ধ্বংস করার জন্য এই প্রেতাত্মাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জ্ঞান ফেরার পর রহন বিড়বিড় করে কিছু একটা বলতে চেষ্টা করে। তার কণ্ঠে এবার মাম্পির ভয়াল গর্জন নয়, বরং পরম আর্তনাদ শোনা যায়। রহন তার নতুন বধূকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সেই ৩ বছর আগের ঘটনার এক ভয়ঙ্কর গোপন সত্য প্রকাশ করতে শুরু করে, যা সে এতদিন ভয়ে ও লজ্জায় কারো কাছে প্রকাশ করেনি। রহন জানায় মাম্পি যেদিন হোস্টেলের পেছনের বাগানে সূর্যের হাতে নির্যাতিত হয়েছিল, সেদিন রহন কেবল অজান্তে তাকে ডেকেই পাঠায়নি, বরং সূর্য রহনকে জিম্মি করে রেখেছিল। সূর্য রহনকে হুকুম দিয়েছিল যাতে সে কোনোভাবেই ওই স্থানে না আসে এবং ঘটনাটি কাউকে না জানায়। রহন যদি কাউকে বলে দিত তাহলে সূর্য রহনের পরিবারকে হত্যা করার হুমকি দিয়েছিল। ভয়ের মুখে পড়ে রহন সেদিন চুপ ছিল, কিন্তু সূর্য যখন মাম্পির ওপর চরম অত্যাচার চালিয়ে তাকে হত্যা করে এবং তার দেহ বাগানের এক পরিত্যক্ত গভীর কূপে ফেলে দেয়, তখন রহন দূর থেকে লুকিয়ে সেই দৃশ্য দেখেছিল। রহনের সেই নীরবতা ও ভীরুতাই মাম্পির কাছে সবচেয়ে বড় প্রতারণা বলে মনে হয়েছিল। মাম্পি ভেবেছিল রহন ইচ্ছে করেই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই গোপন সত্যিটা শোনার পর ঘরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। তান্ত্রিক তখন রহন ও তার পরিবারকে স্পষ্ট জানিয়ে দেন যে কেবল একটি ভুলের অনুশোচনা বা লুকানো সত্য প্রকাশ করলেই মাম্পি শান্ত হবে না।
মাম্পির আত্মা যতক্ষণ না নিজের পচা গলা মানবদেহের অবশিষ্টাংশ খুঁজে পাচ্ছে এবং উপযুক্ত সংস্কার পাচ্ছে, ততক্ষণ এই কালা জাদুর বাঁধন ভাঙা অসম্ভব। অমাবস্যার রাত শেষ হতে আর মাত্র 3 ঘন্টা বাকি। এই 3 ঘন্টার মধ্যে যদি মাম্পির কঙ্কাল বা দেহের অবশিষ্টাংশ সেই পুরনো কূপে খুঁজে বের করে তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে ছাই না করা যায়, তাহলে সূর্য ওঠার সাথে সাথে রহনের মৃত্যু নিশ্চিত। কথা অনুযায়ী রাতের সেই ঘোর অন্ধকার ও ঝোড়ো হাওয়ার মধ্যেই তান্ত্রিক রহন এবং তার নতুন বধূকে সাথে নিয়ে হোস্টেলের সেই বহু বছরের পরিত্যক্ত বাগানের দিকে রওনা হতে হয়। পুরো পথ জুড়েই অলৌকিক বাধা আসতে শুরু করে। কখনো রাস্তার বড় বড় গাছ ভেঙে পড়ে তাদের গাড়ির ওপর, কখনো বা সামনে প্রকট হয় বিকট আকারের বিষাক্ত প্রাণী ও ভুতুড়ে ছায়ামূর্তি। মাম্পির আত্মা কিছুতেই চায় না যে তারা সেই কূপে পৌঁছক, কারণ কূপের তলদেশে আটকে রয়েছে কালা জাদুর মূল কেন্দ্রবিন্দু। বাগানে পৌঁছানোর পর দেখা যায় পুরনো কূপটি বিষাক্ত লতাপাতা ও ঘন কাঁটা ঝোপে ঢেকে গেছে। কূপের চারপাশ থেকে এক ধরনের তীব্র দুর্গন্ধ ও কালচে বাষ্প বেরিয়ে আসছে। তান্ত্রিক নিজের পবিত্র জল ও হোমকুণ্ডের আগুন দিয়ে কাঁটা ঝোপ জ্বালিয়ে দেন। রহন যখন ভয়ে কেঁপে কেঁপে কূপের ভেতরে তাকায়, সে দেখতে পায় কূপের গভীর অন্ধকারে 2টি রক্তলাল চোখ জ্বলজ্বল করছে। মাম্পির তীব্র আক্ষেপ ও আর্তনাদ বাতাসে প্রতিধ্বনি হতে থাকে। রহন, তুই আমাকে বাঁচাতে আসিসনি, আজ তুইও আমার সাথে এই অন্ধকারে চিরদিনের জন্য তলিয়ে যাবি। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে এক রহস্যময় কালো পোশাক পরা লোক। লোকটির হাতে রয়েছে নরক কঙ্কালের খুলি ও কালা জাদুর নানা সরঞ্জাম। তান্ত্রিক তাকে দেখা মাত্রই চিনে ফেলেন। সে হলো পার্শ্ববর্তী গ্রামের এক কুখ্যাত কালা জাদুকর, যাকে 3 বছর আগে সূর্য প্রচুর টাকার বিনিময়ে ভাড়া করেছিল মাম্পির আত্মাকে বশ করে কূপের তলায় আটকে রাখার জন্য, যাতে মাম্পির মৃত্যুর রহস্য কখনো প্রকাশ না পায়। কিন্তু সূর্যের মৃত্যুর পর সেই কালা জাদুকর মাম্পির আত্মাকে মুক্ত না করে তাকে নিজের কালা জাদুর শক্তি বৃদ্ধির জন্য দাস বানিয়ে রেখেছিল। ঘটনার আসল সত্য উন্মোচিত হয় এই তান্ত্রিক ও কালা জাদুকরের সামনাসামনি সংঘাতের মাধ্যমে। জানা যায় যে মূল খলনায়ক রহন বা সূর্য নয়, বরং এই কালা জাদুকর, যে মাম্পির প্রতিশোধের আগুনকে বছরের পর বছর উস্কে দিয়ে নিজের অলৌকিক শক্তি বৃদ্ধি করছিল। রহন ও তার পরিবার ছিল কেবল সেই শক্তির বলি। কালা জাদুকর হাসতে হাসতে মন্ত্র পড়ে তান্ত্রিকের দিকে বিষাক্ত বাণ নিক্ষেপ করে। শুরু হয় 2 অলৌকিক শক্তির ভয়ঙ্কর মল্লযুদ্ধ। বাতাসের গতিবেগ বহুগুণ বেড়ে যায়, আকাশ চিরে বজ্রপাত হতে থাকে সেই কূপের ওপর। কালা জাদুকরের নির্দেশে মাম্পির আত্মা কূপের ভেতর থেকে ধোঁয়ার আকারে বেরিয়ে এসে তান্ত্রিককে আক্রমণ করে। তান্ত্রিক নিজের জীবনের শেষ শক্তিটুকু বাজি রেখে পবিত্র ত্রিশূল দিয়ে কালা জাদুকরের কালা জাদুর কুণ্ডলী ভেঙে ফেলার চেষ্টা করেন। রহনের নতুন বধূ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তান্ত্রিকের দেওয়া লাল কাপড় ও পবিত্র মন্ত্রপুত জল নিয়ে সোজা কালা জাদুকরের তৈরি সেই সিদ্ধ খুলির ওপর ঢেলে দেয়। কালা জাদুকর যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। কালা জাদুর বাঁধন ভেঙে যাওয়ায় মাম্পির আত্মা ক্ষণিকের জন্য নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পায়। সে বুঝতে পারে যে কিভাবে তাকে এতদিন ধরে এই দুষ্ট কালা জাদুকর ছলের মাধ্যমে ব্যবহার করে আসছিল। তীব্র ক্ষোভে মাম্পির আত্মা রহনকে ছেড়ে সরাসরি সেই কালা জাদুকরের উপর ঝাঁপিয়ে পড়ে। কালা জাদুকর নিজের তৈরি পৈশাচিক শক্তির হাতেই আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটে। তবে কালা জাদুকরের মৃত্যুর পরও অমাবস্যার অভিশাপ পুরোপুরি শেষ হয় না। মাম্পির আত্মা রহনের দিকে ধীর পায়ে এগিয়ে আসে। রহন হাঁটু গেড়ে বসে মাম্পির কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং চোখের জল ফেলে বলে সেদিনের ভীরুতার জন্য সে আজীবন অনুশোচনায় দগ্ধ হয়েছে। মাম্পির আত্মা রহনের মুখের দিকে তাকায়। রহনের চোখের জল এবং তার নতুন বধূর আত্মত্যাগের তীব্রতা দেখে মাম্পির ক্ষোভের আগুন আস্তে আস্তে শান্ত হতে শুরু করে। মাম্পি অনুধাবন করতে পারে যে জোর করে আটকে রাখা ভালোবাসায় কেবল বিনাশই থাকে, কোনো শান্তি থাকে না। অমাবস্যার শেষ প্রহরে পূর্ব আকাশে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করে। তান্ত্রিক দ্রুত কূপের ভেতর থেকে মাম্পির অবশিষ্টাংশ উদ্ধার করে পবিত্র মন্ত্রে অগ্নি সংযোগ করেন। আগুনের শিখা যত উঁচুতে উঠতে থাকে, মাম্পির আত্মা তত সুন্দর ও শান্ত এক নারী মূর্তিতে রূপান্তরিত হতে থাকে। রহনকে শেষবারের মতো বিদায় জানিয়ে এবং তার ভুলকে ক্ষমা করে দিয়ে মাম্পির আত্মা স্বর্গের আলোর দিকে মিলিয়ে যেতে শুরু করে। দীর্ঘ কালা রাত্রির অবসান ঘটে এবং গ্রামের মাথার ওপর চেপে বসা কালা জাদুর কালো মেঘ কেটে গিয়ে উদিত হয় এক নতুন
সকালের সূর্য। রহন তার পরিবার ও স্ত্রীকে নিয়ে ফিরে পায় একটি স্বাভাবিক জীবনের আশ্বাস, যা রয়ে যায় অতীতের এক ভয়ঙ্কর ও শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে। ভোরের আলো ফোটায় রোহন ও তার পরিবার ভেবেছিল কালাজাদুর ভয়াল থাবা থেকে হয়তো তারা চিরতরে মুক্ত হয়ে গেছে। কিন্তু অতিপ্রাকৃত জগতের অন্ধকার এত সহজে পিছু ছাড়ে না। মাম্পির আত্মার মুক্তির পর এবং সেই ভণ্ড কালা জাদুকরের করুণ মৃত্যুর মাধ্যমে আপাতদৃষ্টিতে ঘটনা শেষ মনে হলেও গ্রামের বুকে জমে থাকা অমাবস্যার সেই অশুভ কুয়াশা তখনও পুরোপুরি কেটে যায়নি। তান্ত্রিক যখন কূপের পাশে ছাই হয়ে যাওয়া কঙ্কালের অবশিষ্টাংশ সংগ্রহ করে শেষ তর্পণ সম্পন্ন করছিলেন, ঠিক তখনই কালা জাদুকরের মৃতদেহের পাশে থাকা কঙ্কালের খুলিটি থেকে এক বিকট শব্দে ফাটল ধরে এবং রক্তবর্ণ বাষ্প বেরিয়ে এসে বাতাসে মিলিয়ে যায়। তান্ত্রিক থমকে দাঁড়ান। তার অভিজ্ঞ চোখ বুঝতে পারে যে গল্প এখানে শেষ হয়নি, বরং এটি কালা জাদুর এক গভীরতর এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা মাত্র। কালা জাদুকর মারা গেলেও সে মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে নিজের রক্ত দিয়ে এক চূড়ান্ত অভিশাপ ও পৈশাচিক চুক্তি সম্পন্ন করে গেছে। রোহন ও তার স্ত্রীকে নিয়ে যখন পরিবারটি বাড়ি ফিরে আসে, তখন মনে হয়েছিল যেন এক দীর্ঘ কাল রাত্রির শেষে তারা জীবনের ছন্দে ফিরছে। কিন্তু রোহনের ঘরে প্রবেশের সাথে সাথেই ঘরের আবহাওয়ায় এক অদ্ভুত শীতলতা নেমে আসে। রোহনের নতুন স্ত্রী ঘরের ভেতর পা রাখার পরপরই তার পায়ের নিচে থাকা আলপনার রং রক্তে পরিণত হতে থাকে। কিন্তু ক্লান্তি আর মানসিক আতঙ্ক কাটিয়ে ওঠার তাড়নায় কেউ সেদিকে অত খেয়াল করে না। রোহন বিছানায় গিয়ে একটু শান্তিতে ঘুমোতে চাইলে তার চোখের সামনে ভেসে উঠতে থাকে এক অচেনা দৃশ্য। সে স্বপ্নে দেখতে পায় যে কূপের তলদেশে মাম্পির সাথে আরও বহু মানুষের কঙ্কাল গাদাগাদি করে রাখা আছে এবং একটি অদৃশ্য শক্তিমত্তা তাদের সবাইকে চালনা করছে। রোহন বিকট চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। ঘামে ভিজে যায় তার পুরো শরীর। অন্যদিকে গ্রামের মোড়ে থাকা পুরনো বটগাছের নিচে আচমকাই গবাদি পশু রহস্যজনকভাবে মারা পড়তে শুরু করে। গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। অনেকেই বলাবলি করতে থাকে যে তান্ত্রিক যে কালা জাদুকরকে হত্যা করেছেন তার পেছনে কোনো এক বড় শয়তানি চক্র বা আরও বড় কোনো গুরুর হাত রয়েছে। রোহনের পরিবার যখন মনে করছিল সব ঠিক হয়ে গেছে, ঠিক তখনই রোহনের বাবা হঠাৎ করে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি ঘরের দেয়ালে রক্ত দিয়ে বিচিত্র সব প্রতীক আঁকতে শুরু করেন এবং এক অজানা ভাষায় বিড়বিড় করতে থাকেন। রোহনের স্ত্রী পরিস্থিতি সামাল দিতে আবার সেই তান্ত্রিকের আশ্রমে ছুটে যায়। তান্ত্রিক তখন ধ্যানের সাগরে ডুব দিয়ে সেই রহস্যের জাট ছাড়ানোর চেষ্টা করছিলেন। তান্ত্রিকের চোখ খুলতেই তিনি স্পষ্ট জানান, মাম্পি ছিল কেবল একটি গুটি। কালা জাদুকর মূল চাবিকাঠি অন্য কারো হাতে দিয়ে গেছে। সেই শক্তি হল অগ্নিপ্রেত বা কালা জাদুর চরম সিদ্ধিপ্রাপ্ত এক অপশক্তি, যা কেবল রক্ত ও কোনো অন্তর্বাসনা বাসনা বা ভুলের উপর ভর করে টিকে থাকে। কালা জাদুকর মৃত্যুর আগে রোহনার বাবার উপর সেই কালা জাদুর শেষ অভিশাপ বাণ ছুড়ে দিয়ে গেছে, যার মূল উদ্দেশ্য রোহনের পুরো বংশকে নিঃশেষ করা। তৃতীয় পর্বের এই মোড়ে ঘটনা আরও বেশি জটিল ও রোমাঞ্চকর হয়ে ওঠে। রোহনকে বাঁচাতে এবার এগিয়ে আসে তার স্ত্রী ও গ্রামের কয়েকজন বিশ্বস্ত বন্ধু। তারা তান্ত্রিকের সাথে পরামর্শ করে জানতে পারে যে এই অভিশাপ কাটানোর একমাত্র উপায় হল কালা জাদুকরের মূল আস্তানায় প্রবেশ করা, যা গ্রামের শেষ মাথায় এক গভীর বনের ভেতর একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে লুকিয়ে আছে। সেই জমিদার বাড়িতেই রয়েছে কালা জাদুর মূল গ্রন্থ এবং সিদ্ধির বেদি, যেখানে কালা জাদুকর বহু মানুষের প্রাণ বলি দিয়ে নিজের শক্তি বাড়িয়েছিল। রাতের আধারে রোহন, তার স্ত্রী এবং তান্ত্রিক সেই ভয়াল জমিদার বাড়ির দিকে রওনা হন। বনের ভেতর ঢুকা মাত্রই চারপাশের বাতাস ভারী হতে থাকে। গাছের ডালপালাগুলো যেন জীবন্ত হয়ে উঠে তাদের পথ আটকে দিতে চায়। অশুভ শেয়াল ও প্যাঁচার করুণ ডাক পুরো পরিবেশকে আরও আতঙ্কজনক করে তোলে। জমিদার বাড়ির সামনে পৌঁছলে দেখা যায় বহুকালের পুরনো সিংহদুয়ারটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। ভেতরে প্রবেশ করা মাত্রই রোহনের মনে হতে থাকে কে যেন তাকে ক্রমাগত ডেকে চলেছে। বাড়ির ভেতরের অন্দরমহলে পৌঁছনোর পর তারা দেখতে পায় এক ভয়াল দৃশ্য। ঘরের মাঝখানে লাল চন্দনের মণ্ডপ এবং তার চারপাশে অগণিত খুলি সাজানো। সেই মণ্ডপের ঠিক ওপরে বাতাসে ভেসে রয়েছে এক অমঙ্গলজনক আয়না। আয়নার ভেতর কোনো প্রতিফলন দেখা যায় না, বরং সেখানে দেখা যায় গ্রামের ভবিষ্যৎ ধ্বংসের দৃশ্য। তান্ত্রিক সতর্ক করে দেন যে ওই আয়নার দিকে কেউ যেন ভুল করেও না তাকায়,
কারণ আয়নার ছায়া যে দেখবে তার আত্মার সাথে সাথে আয়নার ভেতরে বন্দী হয়ে যাবে। কিন্তু ঘটনার আকস্মিকতায় রোহনের চোখ সেই আয়নার ওপর পড়ে যায়। মুহূর্তের মধ্যে রোহনের চেতনা আয়নার ভেতর টানতে শুরু করে। রোহনের স্ত্রী কোনো কিছু না ভেবে নিজের হাতের পবিত্র রক্ষাসূত্রটি আয়নার ওপর ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে আয়নাটি চুরমার হয়ে ভেঙে পড়ে এবং ঘর জুড়ে এক তীব্র আলোর বিচ্ছুরণ ঘটে। কিন্তু আয়না ভাঙার সাথেই জেগে ওঠে কালা জাদুকরের সেই সিদ্ধ অগ্নিপ্রেত। এক ভয়াল ও দানবাকৃতির অগ্নিকাণ্ড মণ্ডপের মাঝখান থেকে রূপ নেয় এক অবয়বে। সেই প্রেত রূপ ধারণ করে গর্জন করে ওঠে আর বলে যে এই জমিদার বাড়ির রক্তে তাদের মুক্তি বাধা পড়ে আছে। রোহনের পূর্বপুরুষদের সাথে এই জমিদারদের কোনো এক পুরনো বিরোধ ও অভিশাপের সম্পর্ক ছিল, যা রোহনের অগোচরেই এতকাল চাপা পড়েছিল। রোহনের পরিবার বহু বছর আগে এই কালা জাদুকরের সাহায্য নিয়ে কিছু গোপন কাজ করেছিল, যার খেসারত আজ রোহনকে দিতে হচ্ছে। গল্পের এই নতুন টুইস্ট রোহনকে পুরোপুরি বাকরুদ্ধ করে দেয়। সে জানতে পারে যে তার নিজের পরিবারও একেবারে ধোয়া তুলসী পাতা নয়। অতীতের সেই গোপন পাপের প্রায়শ্চিত্ত করতেই আজকের প্রজন্মকে এত বড় মূল্য দিতে হচ্ছে। তান্ত্রিক তখন রোহনকে বলেন, পাপের খেসারত কেবল অনুশোচনা আর ত্যাগের মাধ্যমে মেটানো সম্ভব। তান্ত্রিক নিজের সিদ্ধ দণ্ড হাতে নিয়ে প্রেতের সামনে দাঁড়ান এবং রোহনকে বলেন মণ্ডপের ঠিক নিচে রাখা কালাজাদুর মূল বইটি খুঁজে বের করে আগুনে পুড়িয়ে দিতে। রোহন ও তার স্ত্রী প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত মণ্ডপের কাছে যায়। প্রেতটি তাদের ওপর একের পর এক অদৃশ্য আগুনের গোলক নিক্ষেপ করতে থাকে। রোহনের স্ত্রী নিজের শরীর দিয়ে রোহনকে আগুনের আঘাত থেকে রক্ষা করে এবং গুরুতর আহত হয়। স্ত্রীর এই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ দেখে রোহনের ভেতরে এক অদম্য মানসিক শক্তির জন্ম হয়। রোহন সব ভয় দূর সরিয়ে ধোঁয়া ও আগুনের মধ্য দিয়ে হাত বাড়িয়ে মণ্ডপের তলদেশ থেকে চামড়ায় বাঁধানো কালাজাদুর পুরনো বইটি টেনে বের করে। প্রেতটি বিকট শব্দে চিৎকার করে রোহনের দিকে ধেয়ে আসে। ঠিক সেই মুহূর্তে তান্ত্রিক নিজের শেষ জপমালা ও রক্ত দিয়ে পবিত্র বলয় তৈরি করে প্রেতটিকে কিছুক্ষণের জন্য আটকে রাখেন। রোহন তাড়াহুড়ো করে হোমকুণ্ডের পবিত্র আগুনে কালাজাদুর বইটি ছুঁড়ে ফেলে দেয়। বইটিতে আগুন লাগার সাথে সাথে পুরো জমিদার বাড়ি কেঁপে ওঠে। বইয়ের প্রতিটি পাতা পোড়ার সাথে সাথে প্রেতটির শরীর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং তার শক্তি ক্ষয় হতে শুরু করে। প্রেতটি তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে শেষবারের মতো তান্ত্রিকের উপর আছড়ে পড়ে। তান্ত্রিক গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, কিন্তু তার মৃদু হাসি বুঝিয়ে দেয় যে কালাজাদুর মূল ভিত্তি চিরতরে ভস্মীভূত হয়ে গেছে। কালাজাদুর বই সম্পূর্ণ ছাই হয়ে যাওয়ার পর জমিদার বাড়ির ওপর থেকে অভিশাপের অন্ধকার মেঘ কেটে যায়। প্রেতটি ধূলিসাৎ হয়ে বাতাসে মিলিয়ে যায়। তান্ত্রিকের শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তিনি রোহন ও তার স্ত্রীকে আশীর্বাদ করে যান এবং বলেন যে পাপ ও কালাজাদুর মায়াজাল শেষ হলেও মানুষকে সর্বদা নিজের কর্ম ও সত্যের পথে চলতে হবে, কারণ অসত্য ও ভয়ের ওপরই কালাজাদু ভর করে বেঁচে থাকে। পরদিন সকালে গ্রামের আকাশে উদিত হয় এক নির্মল সূর্য। রোহনের বাবা নিজের মানসিক সুস্থতা ফিরে পান। পুরো গ্রামে আবার শান্তির আমেজ ফিরে আসে। রোহন ও তার স্ত্রী তান্ত্রিকের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে এবং অতীত পাপের প্রায়শ্চিত্ত হিসেবে গ্রামের কল্যাণে নিজেদের উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। কালা জাদুর সেই অন্ধকার অধ্যায় চিরতরে সমাপ্ত হয়, রেখে যায় অনুশোচনা, ভালোবাসা এবং সত্যের জয়ের এক অবিস্মরণীয় ইতিহাস।